As you can see from the gun announcement, our next play is Mrityu Na Hotta. It's based on an accidental death of an anarchist. It's a Bengali play with English supertitles. The play is directed by Partho Pratim Deb. Again, as I said in the beginning, we always try to get an accomplished director from India, and this time Parthoda has graced our festival with his presence and with his guidance and direction. The adaptation of the play was done by Vibhas Chakraborty, and the play is by Dario Fo. The play Mrityu Na Hotta revolves around death of a prisoner in police custody. This tragic incident, ironically enough, won plaudits for its presentation as an outright comedy. State terrorism, court deliberations, and official statements are so contradictory that they can cause nothing but laughter. Political motive of the ruling class for such planned terrorism are fully unveiled today to common citizens. Yet, it is not possible for them to know any details about these events or their facts. The media makes little fuss initially, but that's all. All become quiet a few days later. As for the state power and ruling class, they retain their character in history. Be it in Dario Fo's Milan, or in British India, or for that matter in Calcutta during the 70s, and even during present times. Our farcical play, Mrityu Na Hotta, Death or Murder, speaks of all this and more. Now we bring our home production, Mrityu Na Hotta. And there's your beautiful baby. Any day now. Really? You're eating Doritos? He's eating Doritos on my ultrasound. Do you see what I have to do? I know. जाएगा दिल
প্রাইভেট ইন্সপেক্টর। তো হালাল বাজার যে কুখ্যাত এটা তো জানে। ওর হয়েছে কি এখানে কয়দিন আগে একটা কেলেঙ্কারি হয়ে গেছে। এরই উপরে সাইডতলায় একখান ঘরে ওই এক আতঙ্কবাদ মানে যারে কয় কলেজ রাজনীতি ছাত্র রাজনীতি যাই কয় হ্যাঁ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই বেটা করছে কি হঠাৎ ভোগ কলর করে সিলাইতে উপর থেকে টক করে নিচে পড়ে গেছে। আমরা অবশ্য কই ইট ইজ আ কেস অফ সুইসাইড, কিন্তু আমার ডিটেকটিভ ডিপার্টমেন্ট যে ইনকোয়ারি করে কইছে এটা নিতান্তই একটা অ্যাক্সিডেন্ট। এখন দুই রকম কথা কওয়ার ফলে পাবলিকের মনে একটা সন্দেহ দেখা দিছে। হ্যাঁ ঠিক বলছে, বলে সভা সমিতি মিছিল লাগাতার চলতেই আছে। আর এই যে ঘরটা দেখতেছেন এইটারও মালগুলো ঘর পেতে পারে, যত সব চোর ডাকাত গুন্ডা বদমাইশ ওগুলো একদম গাড়বা। এই এখানে আরে এটা কি রে? আরে বাপরে, আরে কি করতেছে কি? ইঁদুর কর। ইন্দুর কোন? আরে ইন্দুর আইলো কই থেকে? এলে তো দিছি এটা। হ্যাঁ এর ইন্দুর কোন? এ তো কাম কম কিছু করা যাবে না। তো এইটা তোমার ফার্স্ট কেস না? এই রেকর্ডে দেখতেছি ভোল পাল্টানো তোমার নেশা না পেশা? 3 বার ডাক্তার শাস্তি গিয়ে ধরা পড়ছো, একবার শাস্ত্র আর্মির ক্যাপ্টেন, 3 বার সন্ন্যাসী দিতে কতই বুঝি? 1 2 3 3 3 6 7 8 9 10 11 মোট 11 বার। তাহলে এটা তোমার দ্বাদশ রজনী? রজনী না দিবস। কিন্তু এটাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রত্যেকবার আপনারা আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। প্রমাণের অভাবে বেকসুর খালাস। হ্যাঁ তাই দেখতেছি, বারবার গুরু তুমি খাইয়া দাও ধান, এইবার হালায় তোমার বুঝিব পড়া। হ্যাঁ পাপ তো করতে পারবেন না, খুবই ভালো। তবে আমি কিন্তু মাননীয় মামলা আনবো। একজন সৎ মানুষকে এভাবে হেনস্থা করে। এই চার সিরিয়াস তুমি এত সাইকিয়াট্রিস্ট লেকচার। আরে বাংলায় আমার বুঝতেই মতো। আরে ঠিক আছে তার মানে তুমি এসব ফলস মানে ভুয়া পরিচয় দিয়ে ব্যবসা চালাইতেছিলে? হ্যাঁ এর লেগে তোমার জেল হইতে পারে জানো? নিশ্চয়ই জানি। একজন সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষ যদি ভুয়া পরিচয় দেয় সেটা অবশ্যই অপরাধ, কিন্তু একজন পাগলের বেলাতে এই নিয়ম খাটে না। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন আমি একজন প্রমাণিত পাগল। পুলিশ হাজতে মাত্র 11 বার, আর পাগলা বাড়াতে 16 বার যেতে হয়েছে। তাহলে একটাই পারি প্রত্যেকবার নিজেকে একজন অন্য মানুষ বলে ভাবতে শুরু করি, তারপর ওই ভূমিকায় অভিনয় করে যায়। একে কি বলে জানে? কি কয়? হিস্ট্রিওমোমানিয়া। হ্যাঁ যারা কয় হিস্ট্রি আগে না, কথাটি ল্যাটিন শব্দ হিস্ট্রিওনেস থেকে এসেছে, যার উৎপত্তিগত অর্থ হলো অভিনেতা। আমি আসলে একজন অভিনেতা। জানি দেখছি। না আপনি কিছু জানেন না। গত 15টা বছর ধরে অঙ্গ বঙ্গ কলিঙ্গে 10-10টা জঘন্য উন্মাদের সাথে পাগলামিতে দিন কাটিয়েছি। কিরকম ফুটিয়ে পাগলদের স্টার্টে করেছি। একবার খোঁজ নিয়ে দেখবেন, তাদের সঙ্গে বসেছি, শুয়েছি, খেয়েছি। আরে আমার তো জিনিয়াস পাবেন না নাকি? আর যেই কেসটা আমাকে ধরা হয়েছে না, সেটাতে আমার ডায়াগনোসিস ছিল 100% কারেক্ট। তো ফিস চার্জ করছো তো 200%। ও মা, ও তো ভালো জন্যই করলে। এটা কিরকম? মোটা চার্জ করলে কি রোগের উপশম হয়? হয়তো এর থেকে কম চার্জ করে, বিশেষ করে তার বাড়ির লোকজন কি ভাবতে বলুন তো? ধরুন আমি 500 টাকা চার্জ করব, ঠিক আছে। ওরা কি মনে কি খুব খুশি হতো? না। তো এবারে ডাক্তার কোনো কম দেন না, পোশাক কিছুই নেই, হাতুড়ে ডাক্তার হন নিশ্চয় মাছি তো আলো ডাক্তার। আর যেই না 2000 গড়গড়ে 2000 টাকা চার্জ করলাম, ব্যাস চক্ষু 11 চড়ক গাছ। বলে কে ডাক্তারের কি জ্ঞান? নিশ্চয় করে এনডিএমআরসিপি হবে। তোমার
তোমার থিওরিটা তো দাও। আমার নয় ফ্রয়েডিয়ান থিওরি ফ্রয়েড আরে ফ্রয়েডটা কেডা? জানি না। আপনি কিছু জানেন না ডক্টর সিগমন্ড ফ্রয়েড মনস্তত্ত্ব বিজ্ঞানী বলেছে you sick you ill the best cure is spitfire pill এটা খাতায় মানে কি দাঁড়াইলো? অসুখ করলে বিসুখ করলে সারবে কিসে নিশ্চয়ই ডাক্তার ডাক্তার মধ্যে ডাক্তার মোটা মোটা ফিজে ঠিক আছে এইবার তোমার ভিজিটিং কার্ড এর লেখা আছে অধ্যাপক অনন্যা ব্যানার্জি মনোরোগ বিশেষ বসো অধ্যাপক অনন্যা ব্যানার্জি মনোরোগ বিশেষজ্ঞ পাটনা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ভাষক আমরা সব কিছু দিয়ে একটু লেকচারার অপূর্ব এখানে লেখা আছে মনোরোগ বিশেষজ্ঞ যাতে ছাড়ুন আপনার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে হ্যাঁ ছেলে আছে একটা ও কোন ক্লাসে পড়ে এই পাগলের একটি দেখতেছে হ্যাঁ একেবারে সো তুমি আর আমার কি রাশিয়া না শিয়ানা হ্যাঁ আপনার মতো শেয়ানা ঠিকই কিন্তু আপনার মতো হয় না নয় একজন মানুষ যখন পুলিশে জয়েন করে নম্বর দেবে ধীরে ধীরে তার ব্রেনটা পাল্টাতে শুরু করে আর শরীরের মধ্যে ফুটে উঠে তার চিহ্ন আর ক্যানের দাঁতগুলো ছোটের ফাঁক দিয়ে লম্বা হয়ে বেরিয়ে পড়ে আর হাতের নখগুলো তীক্ষ্ণ হয়ে বেঁকে যায় আর চোখগুলো ঠিকরে আচ্ছা ভালো কথা একটু বসুন রমণী বাবু বসুন আমি? হ্যাঁ বসুন কে? আপনার চোখটা এইরকম করে বসুন না ও বসুন লুকো আছে নাকি এখন আপনাকে দেখা যাচ্ছে মস্করা হইতেছে হ্যাঁ ধরো তোমার আমি সবার বুদ্ধিটাকে শেষ করি এইখানে সোজা করো এইখানে দাঁড়ায় থাকো না হাতে হাত করা লাগাবো তোমার পারবেন না হাত করা লাগাতে পারবেন না কি? হাত করা লাগালে ভারতীয় দণ্ডবিধি 122 নম্বর ধারা উল্টে আপনারাই বিপদে পড়বেন 122? আর আপনি তো প্রমাণিত পাগল কি কয়? এই বসুন দিদি ভয় পান বসুন যদি কোনো সরকারি অফিসার কোনো মানসিক বিকারগ্রস্ত কিংবা ভারসাম্য ব্যক্তির উপর অনুমোদিত ডাক্তারি যন্ত্রপাতি ছাড়া এমন কোনো যন্ত্রপাতি তার উপর ব্যবহার করে তার পাগলামি আরো বাড়িয়ে দেয় বাজে না। তাহলে কি হবে জানেন সরকারি অফিসারের 10 থেকে 15 বছর জেল হবে জেলেবো আর তার সঙ্গে সরকারি চাকরি দেবেন বরখাস্ত আর আপনাদের যেসব পাওনা আছে পেনশন গ্র্যাচুইটি ইত্যাদি ইত্যাদি থেকে বঞ্চিত একেবারে ফাইসা গেছি একেবারে ফাইসা গেছি রমণী বাবু উল্টা ধমকি দিতেছে আমার ভিতরে চাষি ডাকবো আবার বলে চাকরি থেকে বলছি তো সেল আরো আছে চাকরি থেকে বরখাস্ত হায় 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 কত জনমে করেছি না প্রদীপ পাবন প্রতি দিল গঙ্গা জলে যাব আমি এর মধ্যে নাই রমণী বাবু শুনেন আপনি শুনেন এই সর্বনাশা কথা যদি কানে যায় আমার শাশুড়ি আমার পিছা দিয়ে আপনি টাইম আমার জামাই আমার নাতি দিয়ে ঘর থেকে কাটাইবো আমি যাবো দিয়ে আপনি আমার খাওয়া দেন রমণী বাবু আপনি থাকলে থাকতে পারেন আমি এদিকে আসো আসো চুপ করে বসে গেছে বসো তুমি কি আইনও কইরা গেছে নাকি হ্যাঁ শুধু গিলিনি অজম করে ফেলেছি 20 বছরের পড়াশোনা কই করছো কেন কামরা বাড়াতে তা এইসব ইনফরমেশন তোমার বাইরে লেখা নাই কেন আমি তো উকিল হতে চাইনি ও। মক্কেল বাঁচানোর জন্য যে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলতে হয় না হ্যাঁ। ওটা একেবারে আমার পছন্দ খালি কথা আর কথা কোনো অ্যাকশন কথা আর অ্যাকশন দুটো মিলেই তো থিয়েটার তাই জাজের থিয়েটার বেশি পছন্দ ওখানে বসে দুম করে একটার পর একটা রায় ঝাড়ছি কারো 12টা বাজছে আর কারো আবার আচ্ছা তা কোনোদিনও তুমি জজ সাজো নাই না সে সুযোগ আসেনি কারণ সাধারণ মানুষের এই। 60 বছর বয়স হলে তো চাকরি থেকে রিটায়ার করতে হয় কারণ তুমি বুড়ো হয়েছো তোমার কাজের ক্ষমতা কমে আসছে তোমার মাথা কাজ করছে না আর ওই বয়সে একটা সাধারণ জাজ প্রমোশন পেয়ে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে জাজ হয়ে বসে যতই দুর্বল হচ্ছে ততই চিকন হচ্ছে যতই সূক্ষ্ম দেওয়া যায় ততই ওপরে আরো ওপরে ওহ কি মজা এই আদালত অবমাননা যা ধরা পড়বা কিন্তু আরেকটা চার্জ এবার যদি একটা কথা কইছ না আমি তোমার এই লাঠি দিয়া পিটাবো খবরদার, খবরদার,
আমি আমার কাগজপত্রটা নিতে এসেছিলাম। কি সারা দিচ্ছ না কেন? তো আমারই চার্জশিট। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ফেলো 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 ফেলো। বিদায় বন্ধু, বিদায়। Sayonara, sayonara, vada di bangi, sayonara. Ikhlati aur balkhafi, kal firangi, sayonara. Ye to kacha achi. Churi, petticoat, e dishte karo pocket marer kar. তুই বেলা করি হাসপাতালে লাল পাশে হতে পারবি না। যা, তোকে ছুটি দিল। যা, ছুটি। ছুটি। বাবা, এটা কাজ চাচ্ছি। হ্যাঁ, ইফটিজি। তুমি ইফটিজি করেছো? নিশ্চয়ই কোনো বৌদিকে নিয়ে লটঘট করেছো, হ্যাঁ? লজ্জা করে না? বাড়িতে মা বলবে রুজি আর কখনো এরকম বলবে না। বলে দিলাম তোমারও ছুটি। ছুটি ছুটি। বাবা, এই তো দেখছি প্রমোটার, সিন্ডিকেট, রামাপল কত বাড়ি ধ্বংস করেছো? হ্যাঁ, 7-7টা বাড়ি ধ্বংস করেছো। ও তোমার তো কিছুই হবে, তোমার তো মনে কি বুঝবো না। তুমি থাকো বাবা, তুমি এখানে বহাল তবিয়াতে থাকো না। তুমি আর থাকো বহাল তবিয়াতে, তোমার কেউ কিছু থাকো বহাল। হ্যাঁ, তুমি চাচ্ছি হ্যাঁ, কেউ পালাবার চেষ্টা করবে না। তোমাদের শেষ বিচারের দিন এসে গেছে। সবগুলোকে যদি আগুন ধরিয়ে দিই। খবরদার আগুন ধরাবেন না। কেন? কেন আবার? এটা হলো হালাল বাজারের পুলিশ হেডকোয়ার্টার অফিস। এখানে কোনো ইয়ার্কি মারার জায়গা না। আসলে এখানে যত সব কাগজপত্র, নথিপত্র, চার্জশিট সবগুলি অত্যন্ত জরুরি। আপনার বিরুদ্ধে আরেকটা চার্জশিট হবে। খবরদার এগুলি করবেন। আর একটা কার অনুমতিতে এগুলিতে হাত দিচ্ছেন? হ্যাঁ, যান ওই জায়গায় গিয়ে বসেন। যান। কি হলো? যান বসেন এখানে। সত্য সভা করতে না। জিরো পুরো মুখটা অফ করে একদম। হাজতে রাজনৈতিক বন্দীর মৃত্যু, তদন্তকারী ম্যাজিস্ট্রেটের রিপোর্ট। হ্যালো, ইন্সপেক্টর রমণী রমণী ঘর থেকে বলছি। না না, আপনি কে কথা বলছেন বলুন। আচ্ছা আচ্ছা, কি সৌভাগ্য আমার। হ্যাঁ, কি বলছেন? হাইকোর্টের জাজ আসছেন আজকে? কেন? ওই হাজতে রাজনৈতিক বন্দী মৃত্যু ব্যাপারে? ও ওই কলেজ রাজনীতিকর ছেলেটা, হ্যাঁ, আপনার ঘরের জানালা থেকে পড়ে যে মারা গেল, এনকোয়ারি হচ্ছে। তার মানে ওরা আগের রিপোর্টে সন্তুষ্ট না। এটা কিরকম বলুন তো? প্রথমে নিজেদের মতন একটা রিপোর্ট বানান, এখন কোর্ট কাছারি হতে ঘাবড়ে গিয়ে সব পাল্টাতে চাইছে। ছিল কাল আইনকানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে আসছে। দেখে গেল নাকি? ওরিপিয়া আইনাকে ফাইনালি হয়ে আসো। তাড়াতাড়ি আসো। দুনিয়া রে জানলাহানা, ও দুনিয়া রে শুনলাহানা, মুদ জানায়া গেল মনে রাগুন নিমায়া গেলানা, ও দুনিয়া রে জানলাহানা, ও দুনিয়া রে শুনলাহানা, মুদ জানায়া গেল মনে রাগুন নিভাইয়া গেলানা, ও বন্ধু রসের ব্যাপারী, ও
ও বন্ধু রসের কারবারি ঘাটে ঘাটে লাগাইয়া ডিঙা সাজে প্রেমের কারবারি ও তুমি আর জ্বালাইয়া না মন যে মানে না ও তুমি আর জ্বালাইয়া না মন যে মানে না ও বন্ধু জ্বালাইয়া গেলাম মনের আগুন নিভাইয়া গেল না ও বন্ধু বলেন আপনারা কি করতে পারি বলেন কি হাল স্ট্যাচু নাকি হ্যাঁ এই এটা কি পাগলা কাজ নাকি বলুন তো হ্যাঁ সবাই কেন ভূতগ্রস্ত উন্মাদ আর ওদিকে একটা লোক চারিদিকে ঘোষঘোষ করে দাপিয়ে বেড়াচ্ছে কে কে গল্প করছে আপনাকে খুঁজে বেড়াচ্ছে বলছে আপনাকে কাছে পেলে এক খুশিতে গোটা মুখ গোটা করে দেবে হ্যাঁ কেডা আপনার এই টপ বস কালি গুপ্ত সাহেবের চেলা কি যেন নাম জানি ইন্সপেক্টর রায় হ্যাঁ 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 ইন্সপেক্টর রুনু রায় হ্যাঁ ইন্সপেক্টর রুনু রায় আপনাকে খুঁজে বেড়াচ্ছে লাভ মারা জায়গা পাই না বাজে কথা তো কেন তোর কাজ নেই এই হরিপ্রিয়া আমার টুপিটা কই গেল এই হরিপ্রিয়া স্যার আবার স্যার এক কথা তোমার কতবার কইছি স্যার টুপি কই এখানে তো আসিল মনে হয় কোনো আরো ফালাই দিছে জামকা এখন একটু মিলিয়ে কি করবেন তখন তো মনে হয় বাইরে আপনি যাবেন না আমার টুপি আছে লইবেন আনো ওরা টুপি পড়াবা তুমি আরে হরিপ্রিয়া আমার এখানে চার্জশিট গুলা ছিল কই গেল হ্যাঁ আইতাছে কি যখন নাকি আইতাছে এই তো স্যার চাকরি তো এখানেই আসিল কোথায় এই আরে ওইদিকে দেখো এইখানেই তো ছিল আসিল আমি এখানে সব সাজায় রাখছিলাম এই কাজ এইটা এইটা হ্যাঁ তো আর কই এক তো গুলা ছিল স্যার আমি বাকিগুলি আপনারে খুঁজে দেব কিন্তু আপনারে ওই সাইড কালার বড় বাবু ডাকতেছে তুমি মরো গিয়া আমি না হয় বললাম কিন্তু ওই সাইড কালার বড় বাবু আপনারে খুঁজতেছে কে খুঁজতেছে ইন্সপেক্টর রুনু রায় এই রায় ইন্সপেক্টর রুনু রায় আরে মিস্টার রায় আসেন আপনার কথাই হইতেছিল এই যে বেটা বদ্ধ পাগল এটা কই কি আপনার লগে দেখা হইলে আপনি নাকি আমারে
ছিল সেটা কোথায়? এটাই তো ছিল। একটা জিনিস যদি ঠিক মতো আপনারা করতে পারেন। এই, আপনি কে? হ্যালো। হ্যালো। এখানে কি করেন? হ্যালো হ্যালো, আপনি ওইরকম ভাবে হাত ঘষছেন কেন? হ্যাঁ? ওরকম ভাবে হাত ঘষছেন কেন? না তো? মানে আপনার হাতে কি কিছু হয়েছে নাকি ওই আত্মবিশ্বাসের অভাব? আচ্ছা, আমি কার সাথে কথা বলে ধন্য হচ্ছি জানতে পারি? আমি না একজন ওই রাজনৈতিক নেতাকে চিনতাম, জানেন? হ্যাঁ। তিনি না ওইরকম ভাবে হাত ঘষতেন, আর তারপর ভোট হয়ে গেলে আসলে আপনি বুঝতে পারছেন না আসলে। ওই রাজনৈতিক নেতাটি 1 নম্বরের মিথ্যেবাদী, ঠক, জোচ্চোর চরিত্র। আপনি বোধহয় জানেন না আপনি কার সাথে কথা বলছেন। আচ্ছা, আপনার ওনার কোনো ভাই কি এখানে চাকরি করে? আপনাকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমি কার সাথে কথা বলে ধন্য হচ্ছি জানতে পারি কি? আমি হলাম ওই জাস্টিস মনোজ মোহন মহাপাত্র, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। আপনি আসবেন জানতাম স্যার, কিন্তু এত তাড়াতাড়ি আসবেন বুঝতে পারিনি। ঠিকই আপনাকে না ওই অতর্কিত ধারাই আমার উদ্দেশ্য। অতর্কিত স্যার? কি হলো, চুপসে গেলেন নাকি? না স্যার। স্যার, আপনি এখানে বসুন। হ্যাঁ, বসুন, বসুন। স্যার, আপনার জন্য চা নিয়ে স্যার, চা। এই আপনাকে চিনলাম না। স্যার, আমি সার্জেন্ট হরিপ্রিয়া চৌধুরী স্যার। হরিপ্রিয়া? সার্জেন্ট হরিপ্রিয়া চৌধুরী। সার্জেন্ট হরিপ্রিয়া চৌধুরী। Yes, sir. আপনি এক কাজ করেন, আপনি আপনাদের এই সুপারিনটেনডেন্ট কে ডেকে আনুন। হ্যাঁ, তাহলে স্যার আমরা কাজের কথায় আমরা শুরু করি। স্যার, সুপারিনটেন্ডেন্ট স্যার। আরে বাবা, সুপারিনটেনডেন্ট দেবী নিয়োগী, তাকে ডেকে আনুন। হ্যাঁ স্যার। সুপারিনটেন্ডেন্ট দেবী নিয়োগী। হ্যাঁ স্যার, তাহলে স্যার আমরা ওনার ঘরেই চলুন না স্যার। ঘরটা কিন্তু স্যার ভীষণ কমফোর্টেবল। হ্যাঁ স্যার, এসি ফিট করা। চলো স্যার, ওখানেই যাই আমরা। এসি ফিট করা, তাই তো? স্যার, কিন্তু সেই জঘন্য ঘটনাটা তো এই ঘরেই ঘটেছিল। কোন ঘটনা স্যার? আরে বাবা, আমি ওই আপনাদের ভাষায় যে উগ্রপন্থী ছেলেটি, হ্যাঁ। সে তো এই ঘরের ওই 4 তলার জানলা থেকে ঝাঁপ দিয়ে পড়ে মারা গেছিল, সেই ঘটনাটার কথা বলছি। ও হ্যাঁ স্যার, এই ঘর থেকে হয়েছে স্যার। ঠিক। তাহলে আমরা এই ঘরেই বসি, কেমন? আচ্ছা, তাহলে যদি এক কাজ করো, তুমি গিয়ে সুপারিনটেন্ডেন্ট ম্যাডামকে এবারে তাড়াতাড়ি চলে আসো, যত তাড়াতাড়ি সম্ভব। এমনকি সম্ভব না হলে? হ্যাঁ, সম্ভব না হলে যাও। তো স্যার, আমি তাহলে এক্ষুনি ইন্সপেক্টর রমণীকে কল করে দিচ্ছি। হ্যাঁ, ও ফাইলগুলি নিয়ে আসবে। এর মাঝখানে আপনি তো নিশ্চয়ই সাক্ষী, সাবুত, ফাইল, ফর্মেট যা আছে সবগুলি চাইবেন। আমি কিন্তু এই মাত্র যাবো। কোথাও যাবেন না, একটা আসেন, বসুন। বেশিক্ষণ লাগবে না স্যার, যাবো। আমি বলেছি তো, সাক্ষী, সাবুতের স্টেটমেন্ট, টেস্টিমেন্ট সব আমার এই কাছে আছে, সব আমার এই ব্যাগে আছে। আপনি আসুন, বসুন। ওই ব্যাগে রয়েছে স্যার? হ্যাঁ, আসুন, ও বসুন এখানে, বসুন। মারবো না। ও কি করেছে জানেন? আমার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে কমপ্লেইন করেছে। বলেছে আমি নাকি ওর কি নিয়ে গেছি, ও টুপি নিয়ে গেছি আমি। পুলিশ কখনো পুলিশ পাড়ায় নাকি বেলানো লোকের কি অভাব? আবার আমাকে নতুন করে শুরু করতে হবে। জানো না তো কত জোড়া চোখ আমার উপর নজর রেখেছে? প্রেসের কুত্তাগুলো শুকে বেড়াচ্ছে, কখন কোথায় কি করে বেড়ায়। যা করার মাথা ঠান্ডা রেখে করতে হবে। এই আমি না আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আপনার উদ্বেগের যথেষ্ট কারণ আছে। ইনিকে জাস্টিস উনি জাস্টিস মনোজ মোহন মহাপাত্র। কে? এই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস মনোজ মোহন মহাপাত্র। মহাপাত্র বিচারপতি এসেছেন ওই কেসটা
ওই যে ছেলেটা কেসটা আবার পুনঃ তদন্ত করতে। আগে বলেনি কেন? আগে কি করেছে? ও স্যার, আপনি আসবেন জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি আসবেন আমি ভাবিনি। আমি ফাইলগুলো নিয়ে নিই। হ্যাঁ চলেন আপনারা তখন থেকে খালি সবাই মিলে ভাই রাখতে বলছি না, আমার তদন্ত শেষ না অব্দি এই ঘর থেকে কেউ নড়বে না। সবাই আসুন, বসেন বসেন, আপনি এখানে আসুন, বসুন। আমি সরাসরি কাজের কথায় আসছি। আচ্ছা, আমি একটু জল পেতে পারি? থ্যাংক ইউ। হ্যাঁ, 20 সেপ্টেম্বর 2018 এই ঘরে এক উগ্রপন্থী রেল কর্মচারীকে গ্রেফতার করা হয়েছিল। দুটি নাশকতামূলক কাজের জন্য তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই মালদা স্টেশনে দার্জিলিং মেলের কামরায় বোমা রাখা, আর দুই ওই মালদার কৃষি মেলায় 17 জন নিরপরাধ ব্যক্তির প্রাণহানি। একটু ভেবে বলুন তো সুপারিনটেন্ডেন্ট, দেখুন এই যে এখানে আপনি বলেছেন এখানে বলেছেন যে ছেলেটিকে সন্দেহ করবার যথেষ্ট কারণ আছে। আপনি এই কথা বলেছিলেন? মানে স্যার, প্রথমে বলেছিলাম, ওটাই হবে, ওটাই হবে। ওখান থেকে আমার তদন্ত আমি শুরু করবো। একই সবাই জানেন, আপনারা এখানে বসুন, দুজনই বসুন বসুন। মধ্যরাতে উগ্রপন্থীটি ওই সাইকোমেডিক্যাল বা মেডিকো সাইকোলজিক্যাল টার্মে যাকে র্যাপটাস বলা হয় তার দ্বারা আক্রান্ত হয়, এবং র্যাপটাসে আক্রান্ত হয়ে সে এই উপরে উঠে চারতলার খোলা জানলা থেকে নিচে ঝাঁপ দেয়। আপনি কোথায় যাচ্ছেন সার্জেন্ট? সবার জন্য চা না, যতক্ষণ না আমার তদন্ত শেষ হচ্ছে আপনারা কেউ এই ঘর থেকে বেরোবেন না। যান, আপনারা নিজের জায়গায় যান, যান। হ্যাঁ, যা বলছিলাম, তো চারতলার জানলা থেকে ছেলেটি ঝাঁপ দেয়, ফুটপাতে আছড়ে পড়ে তার দেহ, এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। ঠিক ঠিক। এবার তাহলে দেখতে হবে আমাদের যে এই র্যাপটাস রোগটা কি, তাই তো? র্যাপটাস হলো একজন ওই যাকে বলে সুস্থ মানুষের আত্মহত্যার মানসিক প্রচেষ্টা, যখন সে কোনো হিংস্র বা ভয়ঙ্কর শারীরিক প্ররোচনার দ্বারা আক্রান্ত হয়। ঠিক, একদম ঠিক। ঠিক। তাহলে এবার দেখতে হবে যে এই ছেলেটির ক্ষেত্রে এরকম কোন হিংস্র বা ভয়ঙ্কর শারীরিক প্ররোচনা ছিল কিনা। সুপারিনটেন্ডেন্ট, আপনি এই ঘরে ঢোকার পর থেকে যা যা ঘটেছিল সেগুলোকে আমরা পরপর সাজাবো, কেমন? আমার ঢোকার পর থেকে? হ্যাঁ, আপনার এই হিংস্র এবং ভয়ঙ্কর ওই নাটকীয় আবির্ভাবটা আরেকবার করে দেখান। আমার হিংস্র নাটকীয় আবির্ভাব? আরে বাবা, যে আবির্ভাবে বলে ছেলেটা র্যাপটাসে আক্রান্ত হলো। আমার আবির্ভাবের কোনো প্রশ্নই ওঠে না। ও আমার জুনিয়র কলিগ ছিল। এইগুলো আমার একদম পছন্দ না। একজন সিনিয়র হয়ে একজন জুনিয়রের ঘাড়ে ফালতু দোষ চাপাবেন না, বুঝেছেন? এগুলো কমপ্লিটলি ইমোরাল এন্ড আনএথিক্যাল। দেখুন স্যার, স্বীকারোক্তি আদায়ের জন্য মাঝে মধ্যে আমাদের এরকম একটা করতেই হয় স্যার। আচ্ছা, আপনাকে আমি কিছু প্রশ্ন করেছি কি? না স্যার। এক্স্যাক্টলি। আপনাকে যখন প্রশ্ন করব তখনই আপনি কথা বলবেন, না হলে বলবেন না। যান, বসুন।
আগে এই চেয়ারটায় বসেছিল? স্যার এই চেয়ারটায় বসেছিল স্যার। তাহলে আপনি মনে উঠুন, এদিকে আসুন প্লিজ, প্লিজ আসুন। হ্যাঁ, তো আমি ওই উগ্রপন্থী ছেলেটির রোলটা করছি, আপনি বলুন। না মানে আমার জুনিয়র কলিগ। এই আবার জুনিয়র কলিগ? না মানে আমি আর কি ঘরে তো তাই করে মানে ঘরে ঢুকে চাপের কিছু নাই, একটা কিছু কইরা দিলে হয়ে যাবে। কিছু করে না কিছু। দেখো বাবু, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। একদম ভদ্র ব্যাপার হয়ে গেল। পুলিশ কখনো এরকম ভাবে কথা বলে? বলেছি না, এটা সেই দিনের ঘটনার তথ্য ভিত্তিক পুনর্নির্মাণ। ড্রামা বোঝে? যা যা ওই দিন ঘটেছিল ঠিক তাই করবেন, বুঝেছেন? একদম ফালতু অ্যাক্টিং করার চেষ্টা করবেন না। ম্যাডাম, ওই দিন আপনি যেটা করছিলেন ওইটাই করে দেখান। আমি কোথায় সাহায্য করতে চাই না, না বলতে পারবো না। বলো আমার বাচ্চা আরেকবার তুই মিথ্যা কথা বলেছিস, তোর পেছনে গরম লোহার রড ঢোকাবো। পেছনে গরম লোহার রড ঢোকাবেন? তার মানে আপনারা প্রায় এটা করে থাকেন? মনে করবে না স্যার। বোঝা ঠিক আছে, বেশ। তারপর আমাদের কাছে অকাট্য প্রমাণ আছে মালদা স্টেশনের রেলের কামরায় তুই টাইম বোমা রেখেছিস। অকাট্য প্রমাণ? তাহলে আপনাদের কাছে অকাট্য প্রমাণ ছিল নিশ্চয়ই? তাহলে বলবেন কেন? এক্স্যাক্টলি স্যার, সন্দেহ আমাদের করা থেকেই ছিল স্যার যে মালদার রেল কর্মচারীদের মধ্যে ওই ছিল একমাত্র যে উগ্রপন্থী। বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, আমরা তখন থেকে ছেলেটিকে উগ্রপন্থী বলে যাচ্ছি, কিন্তু যতক্ষণ না কেউ প্রমাণ হচ্ছে সে উগ্রপন্থী, ততক্ষণ তাকে উগ্রপন্থী বলা অন্যায়। আই এম সরি। ধরে না যেটাই পারে স্যার, কাজটি ওই উগ্রপন্থী ছেলেরই করেছে। তাই না? এটা একেবারে জলের মতো স্পষ্ট। তার মানে আমরা ধরে নিতে পারি যে রেল স্টেশনে কোনো বোমা বিস্ফোরণ হলে সেটা কোন রেল কর্মীরই কাজ, ঠিক কিনা? আর এর থেকে আমরা এও ধরে নিতে পারি যদি কখনো কোনো লোকসভায় বোমা বিস্ফোরণ হয় তাহলে সেটা কোনো এমপি বা স্বয়ং প্রধানমন্ত্রীর কাজ। আর যদি কোনো ব্যাংকে বোমা বিস্ফোরণ হয় তাহলে সেটা ব্যাংকের কোনো কেরানি কিংবা ম্যানেজারের কাজ। আর যদি শহীদ মিনারে বোমা বিস্ফোরণ হয় তাহলে কার কাজ? শহীদের কাজ। আমি না এখানে অপরাধ বিজ্ঞান বিষয়ে অশ্বডিম্ব পাঠতে আসিনি। আমি এসেছি একটা সিরিয়াস বিষয় তদন্ত করতে। আজকে আমার সেটা পড়ে যেতে দিন। এই যে এখানে লেখা আছে, ছেলেটি এইসব অভিযোগকে পাত্তা না দিয়ে অবিশ্বাসের হাসি হাসতে লাগলো। অবিশ্বাসের হাসি হাসতে লাগলো, তাই তো? তো কথাটা কে বলেছিল? হ্যাঁ, আমি বলেছিলাম। ছেলেটা অবিশ্বাসের হাসি হাসতে লাগলো। হ্যাঁ, আর তারপরে ওই চাকরি খোয়াবার ভয়ে এই চাঁদপাড়ার জানলা থেকে নিচে নাম দিল। তাহলে প্রশ্ন হচ্ছে যে ভয়টা কে দেখিয়েছিল? আরে বাবা, আপনারা তো ঘাবড়ে যাচ্ছেন কেন? পৃথিবীর সব দেশের পুলিশকেই না ওই যাকে বলে ওই ডিউটি করতে গিয়ে একটু জঘন্য কাজ করতেই হয়। তা হঠাৎ করে আপনারা
গোয়া তুলসী পাতা কেন সাজছে? ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আপনারা দুজনে মিলে ছেলেটাকে ভয় দেখালেন যে ওই তার রেলের বড় কর্তাকে বলে দেবেন যে সে উগ্রপন্থী, তাহলে রুল 5-এ তার চাকরি নট। আর সেই আশঙ্কা আর আতঙ্কে ছেলেটি এই 4তলার জানলা থেকে ঝাঁপ দিল। না স্যার, ঠিক তখনই না। আপনি একটু ভুল করছেন স্যার। আমি তো তখন ঘর থেকে বেরিয়ে গেলাম। এই তুমি তো আবার ফিরে এলে। হ্যাঁ, আমি ফিরে এলাম। এই তারপরে কি হলো? তারপর আর কি? তারপর ছেলেটা স্বীকার করলো যে কলকাতার বোমা বিস্ফোরণের জন্য ওইটাই। তারপর তারপর কি চুপসে গেল, মুখখানা শুকিয়ে হাসি। তারপর আমার কাছ থেকে একটা সিগারেট চেয়ে নিয়ে গিয়ে এরকম করে ধরিয়ে এরকম করে বসে সব টান টানতে লাগলো। বাহ বাহ বাহ, ছেলেটা আমার থেকে সিগারেট নিল, এরকম করে ধরালো, এরকম করে চেয়ারে বসে সুটান দিতে লাগলো। তারপরে সুটান দিতে দিতে এই উপরে উঠে 4তলার জানলা থেকে সোজা নিচে ঝাঁপ দিল। না না ঠিক আছে, তখনই না। তখনই না না, কিন্তু শুরুতে তো আপনি তাই বলেছিলেন। পরে অবশ্য প্রেস কনফারেন্সে বলেছিলেন যে ছেলেটিকে নাকি কোন টাসা দেখাচ্ছে। তা ছেলেটিকে কোন টাসা কেন দেখাচ্ছে? কারণ ছেলেটির যে অ্যালিবাইটা ছিল সেই অ্যালিবাইটা তো ঠিক না। এখন প্রশ্ন হচ্ছে অ্যালিবাই কি জানেন তো? অ্যালিবাই হচ্ছে অন্যত্র থাকার অজুহাতে রেহাই পাওয়াটা। তার ছেলেটির অ্যালিবাই ছিল ঘটনার দিন রাত্রে সে বহরমপুরে একটি নাটক দেখছিল। আরে সুপারিনটেন্ডেন্ট বলেছিলেন, বাবু তোমার সেই অ্যালিবাইটা ঠিকছে না। তা এত সতর্ক কি দরকার রে ভাই? উনি তো ওনার রিপোর্টে, ম্যাজিস্ট্রেটের রিপোর্টে বলেই দিয়েছেন যে ছেলেটি 4তলা জানলা থেকে ঝাঁপ দেওয়াটাই তার অপরাধের চরম স্বীকারোক্তি। খাঁটি কথা স্যার। রাইট। কিন্তু আপনি পরে এক রেডিও সাক্ষাৎকারে বলেছিলেন যে বেচারি রেল কর্মীটির বিরুদ্ধে আপনাদের কাছে কোনো সাক্ষ্য প্রমাণই ছিল না। ছিল না তো। হ্যাঁ, গুড। আর আপনি ইন্সপেক্টর রুনু রায়, আপনি বলেছিলেন ছেলেটি আসলে ভালো ছিল। স্যার ব্যাপারটা না স্যার এমন কেটে গেল স্যার। আমরা একটা কৌশল ভুল করে ফেলেছি। একটা ভুল। আপনারা প্রথমত একজন স্বাধীন নাগরিককে গ্রেফতার করলেন, তারপর তাকে ওই নির্ধারিত সময়ের বেশি আটকে রাখলেন, তারপর তার পিলে চমকে দিয়ে বললেন যে আপনাদের হাতে অকাট্য প্রমাণ আছে যে ওই 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 রেলের কামরায় সেই বোমা রেখেছিল। পরে অবশ্য বললেন আপনাদের হাতে কোনো অকাট্য প্রমাণই ছিল না। বহরমপুরে রবীন্দ্র ভবনে তার নাটক দেখবার 3 জন সাক্ষী থাকা সত্ত্বেও আপনারা বললেন তার এই অ্যালিবাই দিচ্ছে না। তারপর তার এই সুন্দর সাজানো চিত্রনাট্যটি এই বলে শেষ করলেন যে তার বান্ধবী শ্রীমতী অনন্যা ব্যানার্জি স্বীকার করেছে যে এই রিজার্ভ ব্যাংকে বোমা বিস্ফোরণের জন্য সেই দায়ী। অথচ গত সপ্তাহে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে তাকে আপনারা ছেড়ে দিতে বাধ্য হন। কাকে ছাড়তে বাধ্য হয়েছে? আরে ওই যে গ্রুপ থিয়েটারের মেয়েটা অনন্যা ব্যানার্জি যে পার্টিও করে। এই কোন গ্রুপ থিয়েটার মেয়ে? আরে বাবা, যে স্বীকার করেছে যে রিজার্ভ ব্যাংকে বোমা বিস্ফোরণের জন্য সেই দায়ী। আরে স্যার ওটা তো একটা বানানো গল্প ছিল স্যার। বানানো গল্প চমৎকার কল্পনা শক্তি আপনাদের। একজন মানুষ উগ্রপন্থী প্রমাণ হলো না, উগ্রপন্থী লেভেল সেটে দেওয়া হলো। একজন মানুষ মাওবাদী প্রমাণ হলো না,
তার গায়েও মাওবাদী লেবেল ছেড়ে দেওয়া হলো। আপনাদের যাকে পছন্দ হবে তাকে রাখবেন, যাকে পছন্দ হবে না তাকে পৃথিবী থেকেই সরিয়ে দেবে। অভিযোগ আর বানানো গল্পের তেলায় ছেলেটার মধ্যে চচ্চর করে বাড়তে লাগলো, আর তাকে ওই আত্মহত্যা প্ররোচিত করলো। আপনাদের সাফ করে দিচ্ছি, আপনাদের বড়রা বেঁচে গেছে। ওই ছেলেটিকে আত্মহত্যায় প্ররোচিত করার জন্য আপনারা সবাই অভিযুক্ত হবে। কিন্তু স্যার, কিছুক্ষণ আগে আপনি স্বীকার করেছেন যে আমাদের কাজ হচ্ছে সন্দেহভাজন লোকেদের চেহারা জিজ্ঞাসা করা, আর সেটা করতে গিয়ে যদি আমরা একটু একটু ভয় দেখাই, সেটা এটাকে আপনারা একটু আধটু ভুল বলেন। এটা তো এক ধরনের ধারাবাহিক সাইকোলজিক্যাল টর্চার। পরিকল্পিত মার্ডার আর পরবর্তীকালে তার সমর্থনে উল্টো পাল্টা আর নির্জলা মিথ্যা ভাষণ। কিন্তু স্যার, আত্মহত্যার সময় আমরা ঘরের মধ্যে কেউ ছিলাম না স্যার। শুনছেন? ওকে জিজ্ঞাসা করে দেবো, স্যার। হ্যাঁ স্যার, ওই উগ্রপন্থী ছেলেটি যখন এই জানালা দিয়ে এসে ঝাঁপ দেয়, তখন এই ইন্সপেক্টর রুনু রয়, সুপারিনটেন্ডেন্ট দেবী নিয়োগী, ওনারা দুজনেই ঘর থেকে বেরিয়ে গেলেন। তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি এক কাজ করুন তো, আপনি আমার সাথে আসুন। এখানে আসুন। আপনি একটু সরে যান প্লিজ। হ্যাঁ, এই চেয়ারটা বসুন প্লিজ। হ্যাঁ, বসুন। আরে বসুন না, কোনো প্রবলেম নেই, বসুন। হ্যাঁ, তো ধরে নিন আপনি একটা রেস্টুরেন্টে খেতে এসেছেন। হ্যাঁ, এই রেস্টুরেন্টের চেয়ারে বসেছেন, খাবার অর্ডার দিয়েছেন। এবারে আমি এখানে একটা টাইম বোমা রাখলাম, রেখে আমি এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে গেলাম। এইবারে কিছুক্ষণ পরে ওই বোমাটা দুম করে ফাটল। তাহলে কি প্রমাণ হলো? আমি নির্দোষ, কারণ ওই রেস্টুরেন্টে যখন বোমাটা ফাটলো তখন আমি তো ওইখানে ছিলামই না। আপনার কত যুক্তি আছে, কত ঠিক, হয়তো আপনি যা বলছেন ঠিক, কিন্তু আপনি যেটা বলছেন সেটা প্রথম সাক্ষ্যের কথা। সার্জেন্ট যেটা বলছে, আমরা যেটা বলছি সেটা হলো দ্বিতীয় সাক্ষ্যের কথা। হ্যাঁ, দ্বিতীয় সাক্ষ্য। সেটা কিরকম? দ্বিতীয়বার যে সাক্ষ্যটা দেওয়া হয়েছিল সেটার কথা। ও, দ্বিতীয়বার নাম হয়েছিল প্রথম সাক্ষ্য স্যার। এটা কি করে হয়? দ্বিতীয় সাক্ষ্য স্যার, এক মিনিট সময় দিন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে ছিল স্যার। দেখি। আচ্ছা, ম্যাডাম আপনার রুমে ছিল তো? না, আমার রুমে না। এই স্যার, এটা। আরে এখানে একটা লাল ফোল্ডার। লাল ফোল্ডার এখানে একটা ছিল। জিনিসগুলি অর্গানাইজ করা ছিল, সে কে গুলি নাড়াচাড়া করেছে? স্যার, এই যে একই দেখছে। স্যার, এই যে দেখো তো, এইটা কথা বলছেন স্যার। আরে না, এটা তো প্রথম সাক্ষ্য, যেটা দ্বিতীয়বার নেওয়া হলো। দ্বিতীয় সাক্ষ্য রেড ফোল্ডার। দেখে স্যার, পেয়ে যাবো। ও পাবো, কোথায় গেল? দেখি তো, এটা না? এই তো, এই পেয়ে গেছি স্যার। এই যে দেখুন স্যার,
তৃতীয় সাক্ষ্য মানে ওই প্রথমবারের সাক্ষ্যটা আপনারা চেঞ্জ করেছেন? এই একটু একটা সমস্যা হচ্ছে না। সেটা কিরকম? ওই যে জেরার সময়টা আমরা একটু পাল্টে দিয়েছি। প্রথমবার ছিল এটা রাত 12টা অবধি আমরা জেরা করেছিলাম, সেটা পাল্টে 8টা করে দিয়েছি। তার মানে ঘড়ির কাঁটাটাকে উল্টো দিকে 4 ঘন্টা ঘুরিয়ে দিয়েছেন। ওই ছাপ দেওয়ার সময় বাইরে থেকে দিয়েছিল তো, লোকজন দেখে ফেলেছে, ওটা চেঞ্জ করতে পারে। হ্যাঁ, সুতরাং ওই জেরা তাতে কি প্রমাণ হবে না? এই যে জেরা আর ছাপ দেওয়ার সময় যে 4 ঘন্টার সময়, এই 4 ঘন্টার যে সময়টা সেটা ওই মানসিক ভারসাম্য ফিরে পাওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ স্যার, এই যে এখানেই আছে স্যার, এই তো লেখা রয়েছে প্রাথমিক মানসিক অবসন্নতা কাটিবার পর ছেলেটি ধীরে ধীরে প্রফুল্লতাকে ফিরে পাচ্ছিল। প্রফুল্লতা? প্রফুল্লতা কি? ভালো করে বল। প্রফুল্লতা মানসিক ভারসাম্য ফিরে প্রফুল্লতাকে ফিরে পাচ্ছিল। আপনাদের মাথায় এটা এলো না যে একটা লোক যদি তার প্রফুল্লতাকে ফিরেই পাবে তাহলে সে ওই 4 তলার জানলা থেকে ঝাঁপ কেন দেবে? হ্যাঁ, পুলিশের ভাবমূর্তি বলে তো আর কিছুই অবশিষ্ট রইল না। মুখ্যমন্ত্রী চান আপনাদের দুজনকে সাসপেন্ড করে প্রশাসনের সৎ এবং নিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরা হোক। আমাদেরকে বলির পাঠা করবে? বলির পাঠা? আমরা যা করেছি দেশের জন্য করেছি, জান দিয়ে করেছি, দেশের স্বার্থে করেছি। আমাদেরকে যা যা বলা হয়েছে ঠিক তাই করেছি। ওরা না আপনাদের জন্য থোড়াই কেয়ার করে, বুঝলেন? এটা রাজনীতি, আর আপনারা দুজনে হলেন সেই রাজনীতির ব্যক্তি। আপনাদের প্রয়োজন পড়বে আর রাজনৈতিক দলরা আপনাদের চুলে ফেলে দেবে, তীরেও তাকাবে না। করা হাতে দমন করো, গুন্ডা, বদমাইশ, বেকার, মাতাল, হকার, ডাকাতি, জঙ্গি শিবিরগুলোতে অনুপ্রবেশ করো, জঙ্গি কর্মীদের তালিকা তৈরি করো, ওই বিপজ্জনক ব্যক্তিদের জেলে ভরো, গুলি চালাও, লাঠি চালাও। তখন যেমন আমি সব ঠিকঠাক চলবে, তখন তো কোনো ব্যাপারই না। যেমন একটু এদিক ওদিক ভাবে, ধরে নিন এই কেউ মারা গেল হাজতে, কেউ মারা গেল ওই দুদিনকে, কি হবে? তখন জনরস পেটে পড়বে, আর তখন ওই রাষ্ট্র তো একটা মাথা নামিয়ে দিয়ে প্রশাসনের ভাবমূর্তিকে উপরে তুলে ধরবে। আপনাদের দুজনের মাথাটা না ঠিক সেই রকম। এটা কি বলছেন স্যার? আপনাদের জীবন জীবিকা সব শেষ। আপনাদের বাচ্চারা আপনাদের মুখে থুতু দেবে, থুতু। আপনাদের স্বামীরা, স্ত্রীরা আপনাদের স্বামী স্ত্রী বলতে ঘৃণা বোধ করবে। সমাজে আপনারা অচ্যুত হয়ে পড়বেন। আপনাদের জালিয়াতি আপনাদের পতনের কারণ। আমি তো আগে বলেছিলাম এত অপমান সহ্য করে বেঁচে থাকবেন কি করে ইন্সপেক্টর? আপনাদের বাড়িতে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের কাছে তো একেবারে হাস্যকর ভার হয়ে বেঁচে থাকবেন। ঠিক বলেছেন। এখন নিশ্চয়ই ইন্সপেক্টর রমন ভারসাম্য হারিয়ে ভাড়ের মতো হাঁটছে। এটা অন্যায় ম্যাডাম। এখনো পর্যন্ত সাক্ষী শব্দে যা বলা হয়েছে তার না বলা যাবে না। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? তুমি কে? তুমি হচ্ছ ইন্সপেক্টর রায়। না, তুমি না। তাহলে তুমি হচ্ছ সুপারিনটেন্ডেন্ট দেবী নিয়োগী। স্যার, আমি সার্জেন্ট হরিপ্রিয়া স্যার। হ্যাঁ, হরিপ্রিয়া স্যার। তাহলে কে হতে পারে? তাহলে এটাও তো হতে পারে যে আমাদেরই আদেশ ক্রমে অন্য কেউ ছেলেটার সাথে একটু চুরি করেছিল। অন্য কেউ আপনাদের আদেশ ক্রমে
ছেলেটার সাথে একটু আধটু জোচ্চুরি করেছিল। লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের? আপনাদের স্বার্থপরতায় একটা ছেলের জীবন নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তার বাড়ির কথা ভাবলেন না? তার মায়ের কথা ভাবলেন না? ঠিক আছে, আমি কেসটা এখান থেকে অন্যভাবে শুরু করছি। হ্যাঁ, আচ্ছা সুপারিনটেন্ডেন্ট, আপনি ওই ছেলেটার বান্ধবী শ্রীমতী অনন্যা ব্যানার্জিকে জেরা করার জন্য নিশ্চয়ই মনস্তাপে ভুগছিলেন। আমি শুধু মজা করেছিলাম, স্রেফ মজা। মজা? মজা এখন টের পাচ্ছেন? মজা এখন তো পেছন দিয়ে বেরোচ্ছে। আমি তো আমার মিছে মিছে বলে দিয়েছিলাম, আসল আগে ওগুলো তো আপনি। আমি আসলে আপনি ওকে আসলে বাইরে ফেলে দিলাম না? হ্যাঁ, আপনি ফেলে দিয়েছেন। আপনি আপনারা চুপ করুন। আস্তে আস্তে কথা বলো। একজন মহিলা সাংবাদিক দেখা করতে চাইছে। মৈত্রী ব্যানার্জি। হ্যাঁ, সাংবাদিক মৈত্রী ব্যানার্জি। সাংবাদিক এখানে কি করছে? দেখেছেন ব্যাপারের সাথে? আসতে বলে দেবো? হ্যাঁ, বলো। হ্যাঁ, আপনি চলে আসুন। এই তো চলে এসছে মৈত্রী ব্যানার্জি, আসুন। আসুন মিস ব্যানার্জি, আপনি আসাতে আমরা অত্যন্ত আনন্দিত। বসুন। আমি এখানকার সুপারিনটেন্ডেন্ট শ্রীমতী দেবী দেওকি। আপনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। আর ইনি হচ্ছেন ইন্সপেক্টর নুরুল্লাহ, এই ডিপার্টমেন্টের ইনচার্জ। আর আমি হচ্ছে সার্জেন্ট হরিপ্রিয়া চৌধুরী। আপনি যে আমাকে দেখা করার সুযোগ না, না, তাতে এ তো আমাদের সৌভাগ্য। ধন্যবাদ। আমি কোন রকম ভূমিকায় না গিয়ে বলছি, ম্যাজিস্ট্রেট তার এনকোয়ারি রিপোর্টে হালাল বাজারের এই সাম্প্রতিক ঘটনাটা যেভাবে থামা চাপা দেওয়ার চেষ্টা করেছে, আমরা মানে আমাদের কাগজ সেটা কিন্তু খুব ভালো চোখে দেখছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ঘটনার তথ্য আর সত্যতার চেয়ে আপনারা গুজবকেই প্রাধান্য দিয়ে থাকেন? না, আপনাকে বলছিলাম, আপনার পত্রিকাকে বলছি। বহরমপুর সেন্ট্রাল জেল থেকে একজন ছাত্র নেতা লিখছেন, হালাল বাজারের চারতলায় একজন পুলিশ অফিসার আমাকে বাইরের দিকে পা ঝুলিয়ে জানলায় বসতে বাধ্য করেছিল। তারপর চিৎকার করে বলেছিল, লাফ দে, ঝাঁপ দে শালা, মরদের বাচ্চা হস্ত ঝাঁপ দে, না তো মারবো এক ধাক্কা। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে আমাদের চারপাশে প্রতিনিয়ত যা কিছু ঘটছে তার বিরুদ্ধে বলেছিলাম। তো কথাটা সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। আপনি কি কিছু বলবেন? আপনি যদি এখন একজন পুলিশ অফিসারের কথা বিশ্বাস না করেন, একজন খুনি আসামির কথা বিশ্বাস করেন, তাহলে আমাদের কিছুই করার নেই। এইটা কি বললেন সুপারিনটেন্ডেন্ট? আপনাকে তো ঠিক ছিলাম না। নমস্কার, আমি জাস্টিস মনোজ মোহন মহাপাত্র। আপনার এই অন্তর্তদন্ত কলামটি আমি গভীর মনোযোগ সহকারে পড়ি এবং পড়ে আমার মনে হয়েছে আপনি অসাধারণ সাহসী এবং গণতন্ত্র প্রেমী মানুষ। আপনার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। টেলিফোন রেকর্ড থেকে জানা যায়, ঘটনার দিন রাত্রে 12টা বাজার ঠিক 2 মিনিট আগে এখানকার বোর্ড থেকে অ্যাম্বুলেন্সে একটা টেলিফোন কল যায়। অ্যাম্বুলেন্সকে তখনই বলা হয় একটা ভ্যান পাঠাতে। এদিকে সাক্ষ্য প্রমাণ থেকে সবাই একমত যে আত্মহত্যার ঘটনা ঘটেছিল 12টা বাজার ঠিক 3 মিনিট পর। অ্যাম্বুলেন্স কি আগে থাকতে ডাকা হলো কেন, ব্যাখ্যা করে বলবেন কি? সাবধানে মানবে তো। অনেকটা আজ পেলে আমরা আগে থেকেই অ্যাম্বুলেন্স ডেকে পাঠাই। আর ওই ঘড়িটার সঙ্গে যে বোর্ডটি কানেক্টেড, হয়তো সেদিন স্লো ছিল। হয়তো সেদিন স্লো ছিল, তাজ্জব ব্যাপার। কেন তাজ্জব কেন? এটা তো আর ঘড়িতে সুইজারল্যান্ড নয়। এখানে যে কেউ যখন তখন ওই ঘড়ি স্লো পাস করে রাখে।
শেষ যে দখল ইচ্ছা করিছিল আজ করে রাখে। সাধারণত এসব ক্ষেত্রে বিশেষজ্ঞরা কয়েকটা জিনিস লক্ষ্য করে দেখেন। এক, কোনখান থেকে ঝাঁপ দেওয়া হয়েছে, আর দুই, বডিটা কোথায় গিয়ে পড়েছে, আর তিন, শরীরের কোন দিকটা কিভাবে পড়েছে। এই সব কিছু বিচার বিশ্লেষণ করে তারা বলে দেয় বডিটা কি প্যারাবোলায় পড়েছে। সেরকম বিশেষজ্ঞের মতামত কিন্তু তদন্তকারী ম্যাজিস্ট্রেটের রিপোর্টে নেই। এটা কিন্তু আবশ্যক ছিল। প্যারাবোলা 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 এই রিপোর্টটা পেলে জানা যেত যে ঝাঁপ দেবার সময় লোকটি জীবিত ছিল কি না। অর্থাৎ কেউ যদি স্বেচ্ছায় ঝাঁপ দেয় সে স্বাভাবিকভাবেই বাড়ির দেওয়াল ঘেঁষে পড়বে। একটা যাত্রী বাড়ির দেওয়াল থেকে খানিকটা দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, নয়তো বিল্ডিং এর কোথাও ধাক্কা খেয়ে তার শরীরটা ক্ষত বিক্ষত হবে। এখানে যেরকম দেখা গেছে মৃতের হাতটা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ পড়বার সময় যে কোনো মানুষের হাত দিয়ে নিজের শরীর থেকে বাঁচাবার চেষ্টা করে। আর তার থেকে প্রমাণ হবে লাফ দেবার সময় লোকটির জ্ঞান ছিল কি ছিল না। এই দেখুন মিস ব্যানার্জি, আপনাকে না আমি একটা কথা সাফ সার্জেন্ট হরিপ্রিয়া আপনি প্লিজ একটু ওই দিকে যাবেন, আমি ওখানে বসবো। থ্যাংক ইউ। শুনুন, আমাদের জন্য একটু চা নিয়ে আসুন তো। বলেছি না তদন্ত শেষ হওয়ার দিকে ওই ঘর থেকে যাবেন না, বুঝলেন? বলেন। হ্যাঁ মিস ব্যানার্জি, আপনাকে আমি একটা কথা সাফ বলে দিতে চাই যে এই ঘটনাটি আত্মহত্যার কেস ছাড়া আর কিছুই নয়। যে ছেলেটা আগে থেকে আত্মহত্যা করবে বলে ঠিক করে রেখেছে, সে আর কোনো উপায় থাকার চেষ্টা কেন করবে? মৃতের গলায় যে ক্ষত চিহ্ন ছিল তার কারণ কি বলতে পারে? ওটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না। হ্যাঁ মিস ব্যানার্জি, আমি বড় ভালো আছে। আপনি কি ভয় দেখাচ্ছেন নাকি? এই আপনারা শান্ত হন প্লিজ। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ যে জায়গায় বসে পড়ুন। আমি বুঝিয়ে বলছি, আপনিও বসুন। আরে বসুন সবাই। তো মধ্যরাত্রে উগ্রপন্থী ছেলেটিকে যখন শেষবারের মতন জেরা করা হচ্ছিল, তখন পুলিশের একজন কর্মচারী ক্রমশই অধৈর্য হয়ে পড়ছিলেন এবং তারই ওই আন্তিশুদ্ধ হাতের আঘাতে ওই ক্ষতের উৎপত্তি। আচ্ছা, আপনি কি পাগল হয়ে গেলেন না? কি বলছেন আপনি? কিছু বাবু তোমার কথা বলছেন? কোনো অবলতাবল না, কোনো পাগল হয়নি বাছাই। ছেলেটিকে গুনে 16 বার ঘুষি মারা হয়েছিল। হ্যাঁ হয়েছিল। তার ফলে ছেলেটি চেতনা লুপ্ত হয় এবং শ্বাসকষ্টে উপস্থিত হয়। তারপরে তো আপনারা ওই অ্যাম্বুলেন্স ডেকে পাঠান। আর তখন ওই পুলিশের দুজন লোক ছেলেটিকে পাজা খোলা করে ধরে এই উপরে নিয়ে এসে এই 4 তলা খোলা জানলায় বসতে সাহায্য করে, যাতে ওই খোলা বাতাসে তার এই শ্বাসকষ্ট দূরীভূত হয়। দেখাচ্ছিল তো চাপ পেয়েছে আর বলে উঠেছে, বিপ্লব দীর্ঘজীবী হোক। পুলিশ তুমি যতই মারো, মাইনে তোমার 100 মারো। পুলিশ তুমি দুশ্চিল, তোমার মাথায় উকুন হোক। এইসব বলতে না ছেলেটা এই 4 তলা জানলা থেকে চুপ করে পড়লো আর পুট করে মরে গেল। অসাধারণ। যুক্তি তুলনা। কিন্তু আপনি তো আপনার অ্যান্সার গুলো পেয়ে গেলেন নাকি? ওই কেন অত রাতে অ্যাম্বুলেন্সকে ডাকা হলো, আর কেনই বা একটা হিউম্যান বডি ওই 4 তলার জানলা থেকে টুপ করে পড়ে মরে গেল? কিন্তু আমি বলতে চাইছি ম্যাজিস্ট্রেটের রিপোর্ট অনুযায়ী মৃত্যুটা দুর্ঘটনাজনিত কারণে ঘটেছিল। রাইট। এদিকে পুলিশ বলছে এটা আত্মহত্যার ঘটনা। সেটাও রাইট। তাহলে কোনটা বিশ্বাস করব, দুর্ঘটনা না আত্মহত্যা? এই সকালবেলার থেকে একই জিনিস লইয়া
ডিস্টার্ব করলাম নাকি? এইটা দিতে আইছি। কি এটা? এই কিসি বেলায় যে বোমাটা ফাটছিল, হ্যাঁ? ওইটারই রেপ্লিকা নকল। চলো আমি একটু বোমাটা দেখি। আরে আরে এইটাতে ডিটোনেটর নাই তো, এটা ফাটবে না। ইনি হচ্ছেন ইন্সপেক্টর রমণী রমন, আর ইনি হচ্ছেন বিচারপতি মনোজ মোহন মহাপাত্র। হ্যাঁ, মহাপাত্র? আমি এক মহাপাত্র চিনি, জানেন? তুমি চিনো না? ও, তুমি এখানে? আচ্ছা, তুমি আমার একটা কথা কও, তুমি আমার আঘাত লাগে না? না, আগে কও, তুমি আমার ঠুসা মারলা কে? ঠুসা মারবে না? হ্যাঁ, তুমি কি করেছো? তুমি আমার নামে ডিসিশন কমপ্লেইন করেছো কি? আরে কি করতেছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারো না? এটা কি সত্য কথা? দেখতে পাচ্ছ না যে বাইরে লোক এখানে রয়েছেন? কে? সাংবাদিক মন্ত্রী বালাজি। ও, একটা সাক্ষাৎকার নিতে এসেছেন। সাক্ষাৎকার। আর আরেকজনকে পরিচয় করে দিই আপনার সাথে। ইনি হচ্ছেন ইন্সপেক্টর রমণী রমন। হ্যাঁ, আগ্নেয়াস্ত্র আর বিস্ফোরণ বিশেষজ্ঞ। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? 100 বার। এই বোমাটা হাতে নিয়ে একবার দেখা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। দেখ, ভালো করে দেখ। আমার কিরকম একটা অদ্ভুত ঠেকছে। আপনি বললেন কৃষি মেলায় যে টাইম বোমাটা ফেটেছিল এটা হুবহু রেপ্লিকা, মানে নকল। হ্যাঁ, ওই ধ্বংসস্তূপের থেকে যে কয়টা টুকরা টাকা সংগ্রহ করা গেছিল, এইগুলোর উপর ভিত্তি করে দেয়। কিন্তু সাধারণত বোমার কাছে একটা মার্ক থাকে, যেটা দেখে বোঝা যায় বোমাটা কোথায় তৈরি হয়েছিল। চীন, আমেরিকা বা পাকিস্তান, যাই হোক। এই নকল বোমাটা সেখানে কেন? না, এমনও হইতে পারে যে অরিজিনাল বোমাটা কোনো গুপ্ত কারখানায় তৈরি হয়েছিল, তাই নাম দেয় নাই। তার মানে বোমাটা ফাটার সঙ্গে সঙ্গে তার মালগুলো খতম হতে পারে, তাই তো? হ্যাঁ, 90% ক্ষেত্রে তাই। আচ্ছা, চারদিকে যে এত বোমাবাজি চলছে, হ্যাঁ। তার মধ্যে ফাটেনি এরকম একটা বোমা কি আপনারা উদ্ধার করতে পারেন? স্টেট ব্যাংকের সেখানে বোমাটা যাকে ছাড়ুন, আমাকে এটা বুঝিয়ে বলুন তো, এরকম একটা ভয়ঙ্কর জাজল্যমান প্রমাণ হাতে থাকতেও পুলিশ কি করে? সাধারণত এসব ক্ষেত্রে বোমাটা প্রথমে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে ফেলা হয়, আর তারপর পরীক্ষা করে দেখা হয় বোমাটা কিভাবে তৈরি করা হয়। আরে আপনি কি করতেছেন? আমি কিছুই বুঝতে পারতাছি না। এই আমি কি ম্যাজিস্ট্রেট হিসেবে একটা কথা নিবেদন করতে পারি? না, ধীরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বলো তো, না না, কিচ্ছু হবে না, নিশ্চিন্ত থাকুন। দেখো, উনি বলছেন না কিচ্ছু হবে না। আচ্ছা, এই মিস ব্যানার্জি দিয়ে দেখুন, এই যে দেখছেন বোমার মেকানিজম না খুব কমপ্লেক্স এন্ড ক্রিটিক্যাল। এই যে তারপর জড়ানো আছে দেখছেন, এটা হলো বোমা ফাটানোর মূল চাবিকাঠি। আর এই যে এখানে দেখছেন টিক টক করছে, এটা হলো ওই টাইমার। হ্যাঁ, অনেকটা মুভি ট্র্যাকের মতন দেখতে, বুঝলেন? এক্সপার্টের কথা বলছে। হ্যাঁ, এটা বলছিলাম। As far as the fission and fusion are concerned, and short bar and long bar acoustics are concerned, এই বোমাটা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে যদি ফাটানো হয়, তাহলে গোটা একটা দিনই চলে যেতে পারে। আর তখন যদি একটু ভুলচুক হয় না, তাহলে এই ফাটবো না। কিচ্ছু হবে না, ওই যে বলছে না কিচ্ছু হবে না। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, তো এই বোমাটিকে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে একটা গোটা দিন ধরে নিষ্ক্রিয় করার চাইতে এটা অনেক বেটার যে বোমাটিকে ফাটিয়ে নিষ্ক্রিয় করা হোক। আমি বাবা স্বীকার করছি, আমিও। রমণী, কিছু বলো। কি বলবো? আরে লোকে জানুক যে আমরা এখানে নাকে তেল দিয়ে ঘুমাই না, বলো কিছু। না, এমনও হইতে পারে অরিজিনাল বোমাটার মেকানিজম কিন্তু খুবই জটিল। এটা থেকেও জটিল। নিশ্চয়ই কোনো একটা প্রফেশনাল কারিগর বানাইছে। আনবে কোন লোক? খুব সম্ভব। তাহলে আপনারা ভালো করেই জানেন যে এই রকম একটা বোমা বানাতে গেলে প্রচন্ড পেশাদারি দক্ষতার প্রয়োজন। অথচ সব জিনিসগুলো আপনারা সেই পথে অনুসন্ধান করলেন না,
বদলে কলেজ কারখানার কিছু নিরীহ ছাত্র কর্মচারী এদের পেছনে লেগে পড়লেন না তারা সরকারের ভুল ধরছিল সমালোচনা করছিল তাই নিরীহ নিরীহ কথাটা আসলে একটা এই ভেকের পেছনে কি আছে বলুন তো 10 জনের একটা দল তার মধ্যে একজন আপনাদের স্পাই দুজন সেন্ট্রাল গভর্নমেন্টের স্পাই ব্যাস এগুলো তো আমাদের করতে হয় এরাই তো আমাদের শক্তি এরাই তো আমাদের চোখ কান আমাদের আগাম খবর দেয় আর ওরাই আমাদের উপর নজরদারি রাখে নজরদারি ওরা যদি নজরদারি করবে তাহলে একটা ছোট্ট দল আপনাদের নজরদারি এড়িয়ে কিভাবে এরকম একটা ঘটনা ঘটাতে পারলো বলুন আপনাদের আগে থাকতে কেউ সাবধানে চলুন আবার ঘটনাটাও আটকাতে পারলো আসলে কি হয়েছে জানেন যখন এই প্লটটা হয় তখন আমাদের যে অফিসার ছিল সে অফিসার ছুটিতে ছিল ছুটিতে ছিল ও ছুটিতে ছিল ছুটিতে ছিল দাঁড়ান আপনাকে সরেন তো দাঁড়ান কি খুঁজছে দেখাচ্ছি তো এই ছবিটা ভালো করে খেয়াল করুন অনেকগুলো কাগজে কিন্তু এরকম বেশ কিছু ছবি দেখানো হয়েছে এর মধ্যে কয়েকটাতে একজন লোককে হালাল বাজারে ঢুকতে দেখা যাচ্ছে আবার এদিকে কয়েকটাতে বেরোতে দেখা যাচ্ছে তাহলে ছুটিতে কে ছিল আচ্ছা মিস ব্যানার্জি আপনি ঠিক কি প্রমাণ করতে চাইছেন বলুন তো আপনি কি প্রমাণ করতে চাইছেন যে আপনি 100% সত্যি তাহলে তো আমরা তদন্তটা পুরো অন্যভাবে শুরু করব আমি হারান ধরে ফেলাইছি এইটা আমি ধরছি এইটা বলে রাখো দেখছো আর ছেড়ে দিও না আমি জানি এটাকে এটা ছদ্মবেশে এখানে আসছে আমি আর চিনি আমি চুপ করুম না এটা পাগল একটা আচ্ছা মিস ব্যানার্জি আপনি তো একজন সাংবাদিক আপনি ওই আপনার কলমটাকে ব্যবহার করতে চাইছেন পাবলিককে খেপাবার জন্য আপনাদের মনোমত করে স্টোরি তৈরি করছেন আপনাদের কাগজের ব্যবসা বাড়াবার জন্য আর ওই জনগণকে গেলাবার জন্য তাতে কি লাভ হচ্ছে বলুন তো হ্যাঁ কি লাভ হচ্ছে তাতে ওই কিছু কেলেঙ্কারির কথা ফাঁস হবে কয়েকজন মন্ত্রীর সাসপেন্ড হবে আর কয়েকজন ওই অফিসার বদলি কিংবা সাসপেন্ড হবে তার কিছু হবে না একজন সাংবাদিকের থেকে বেশি আর কি করবে তাই একজন সাংবাদিকের থেকে বেশি আর কি করতে পারে ওই রাষ্ট্র ব্যবস্থার দু একটা ক্ষতের কথা আপনারা ফলাও করে ছাপবেন যারা আপনাদের জালিয়াতি ধরে ফেলবে প্রমাণ করে দেবেন তারা কত অসৎ আর আপনারা কত সৎ আপনারা দুর্নীতি মুক্ত আপনারা তো ধোয়া তুলসী পাতা অথচ রাষ্ট্রকে রক্ষা করার জন্য যে ব্যবস্থাটা কায়েম আছে সেই গোটা ব্যবস্থাটাই তো দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত তাহলে তো কি হ্যাঁ জনগণ কি চায় জানেন আপনারা জনগণ দুবেলা দুমুঠো খেতে চায় একটা মাথা গোজার ঠাই চায় প্রাথমিক শিক্ষা চায় স্বাস্থ্য পরিষেবা চায় আর অর্থনৈতিক স্থিতাবস্থা চায় বর্তমান রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে সেটা দিতে পারে না পারে না আর তাই এখানে ওখানে সালা পাপ্পি লাগাও আর যেহেতু যুব সমাজের মধ্যে চাহিদাটা বেশি তাই তারা কিছু বললেই তারা খারাপ তার পাগল তারা উগ্রপন্থী লাও সারা নবজ ধলাই আপনি কে বলেন তো ঠিক কথা এই আপনি কে করতো ব্যাপারটা কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি ওই এইটা স্যার এইটা নিশ্চয়ই জানি আমি কিছুতেই বিচার করি না এই যে রেখো এই লোকটা কিন্তু জালিয়াত ওই
বিচারপতি না, নতুন করে তদন্ত শুরু করছে, সকলের বোকা বানাইছে। হারামজাদা পাজি দুষ্ট। আমাদের যে নাচটা নাচালো না। আরে ধর, কি নাটক রেখেছে না তখন? আসল নাচটা তো এখনো বাকি। এই আপনারা কাপড় তো পড়ে যান, জামাটা যান, একদম চালাকি করার চেষ্টা করবেন না, ইন্সপেক্টর অনুরাগ। দেখি যান ফাস্ট যান, তাড়াতাড়ি যান, ইন্সপেক্টর অনুরাগ আপনি যান, একদম চালাকি করার চেষ্টা করবেন না, একদম গুলি করবো। সবাই উঠুন করে, সবাই উপরে উঠুন, ভালো করে হাত তুলুন সবাই। এইটা কিন্তু আসল বোমা নয়, আসল বোমাটা না এই টেবিলের নিচে আছে। কয় কি? এইটা যখন ফাটবে না তখন একেবারে কবি খুশি কবি গম। আচ্ছা সুপারিনটেন্ডেন্ট, ওই ছেলেটির বন্ধু ওই অনন্যা ব্যানার্জিকে হ্যারাস করার জন্য নিশ্চয়ই আপনি মনস্তাবে ঢুকেছিলেন। আমি তো শুধু মজা করেছিলাম স্যার, মজা টের পাচ্ছেন তো? মজা এখন পেছন দিয়ে বেরোচ্ছে। আমি তো ওকে ভয় দেখিয়েছিলাম, আসলে নাচের গুরু তো আপনি। কি আসল নাচের গুরু আমি? আপনি ওকে বাড়ি ছেড়ে ফেলে দিলেন না? আমি ওকে একেবারে ছেড়ে ফেলেছিলাম। আস্তে বাড়ি থেকে একজন ফোন করেছে। এতে সব আছে বুঝেছেন। আমি এই ঘরে ঢোকার পর থেকে আপনারা যা হাত তুলুন, আপনারা যা যা কথা বলেছেন সব ওই টেপ রেকর্ডারে ওই ক্যাসেটে রেকর্ড করা আছে। আপনি? আপনি চিনেন? হ্যাঁ। চিনেন? জয়শঙ্কর। সুমিত্রা, জয়শঙ্কর। জয়শঙ্কর, সন্ত্রাসবাদের প্রচারক। গুলি করুন ওকে। আরে না গুলি করবে, সব বন্দুক এখানে। বিকৃত মস্তিষ্ক আমি। ওকে গুলি করুন। কিচ্ছু করতে পারবেন না, চুপ করে থাকুন। আমি না এই বোমাটা এবার ফাটাবো। না, এই আস্তে করে ডিটোনেটরটা রিলিজ করে দেবো। ভিতরে কি ভয় থাকে? কি গুলি কর ওকে। বন্দুক তো নাই আমাদের। হ্যাঁ, বাজি ডিটোনেটর রিলিজ অলরেডি আমি করে দিয়েছি। এই ক্যাসেটটা দিয়ে করবে কি? এই ক্যাসেটটা 100,000 লক্ষ কপি করব, সর্বত্র প্রচার করব। ওই একেবারে কেলেঙ্কারিতে ছেয়ে যাবে সারা শহর। তখন অবশ্য আপনারা কেউ বেঁচে থাকবেন না। মানে না খুব সহজ। তুমি কি বলতে চাইছো কি? আর 5 মিনিটের মধ্যে বোমাটা ফাটবে। তুমি বিকৃত মস্তিষ্ক। মন্তব্য নিষ্প্রয়োজন। আপনি নিশ্চয়ই ঠান্ডা মাথা মেরে খুন করতে চাইবেন না? কেমন হয়? আপনারা করেননি? করেন না? করেননি কখনো? কি? এই যে দেখছেন সবাই একজন ওই হিটলার আর মুসলিনি নাজিবুদ্দি চিলি পিরোসের বাচ্চা সব। হাতে তুলে দেবেন? আমার আর কিছু করার নেই। শাস্তি দেবার হলে কোর্ট দেবে, জনসমক্ষে বিচার করে দেবে। যেমন এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে বুঝেছেন, কিন্তু আর মোটে 4 মিনিট বাকি আছে। আপনি যদি আমাদের খুন করেন, ওদের মতো আপনাকেও কিন্তু খুনি বলেই ধরা হবে। আপনি যে একজন উগ্রপন্থী, গণতন্ত্রের প্রতি আপনার কোনো শ্রদ্ধা নেই, আস্থা নেই, সেটা আপনার কথাবার্তা কাজকর্ম থেকে বেশ বোঝা যাচ্ছে। হ্যাঁ, আপনারা ওই বিচার ব্যবস্থা আর গণতন্ত্রের উপর আস্থা রেখে যাবেন, আর আমি আর আমার মতো এই সাধারণ মানুষ ওই গণতন্ত্রের বলির পাঠা হয়ে মরে চালান যাবো, তাই তো? এই আপনারা এটা বলুন না যে সত্যিকারের গণতন্ত্রের, প্রকৃত গণতন্ত্রের এই জানোয়ারগুলোর বেঁচে আমার কোনো মানে আছে না? একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আর ওই মানুষ অনাহারে অর্থাহারে দিন যাপন করছে, আর ঠিক তখনই এই জানোয়ারগুলো এই মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে, যেমন ওরা সর্বত্র করেছে। আর 3 মিনিট সময় বাকি। আপনারা এখন বিতর্ক সভাপতি। এরা নির্বিচারে গুলি করে মেরেছে ছাত্রদের পিছন থেকে। ভুল। এরা সবাই ওই মহিলাদের লকআপের ভেতর ধর্ষণ করে হত্যা করেছে। এরা পুলিশের
বিচার ব্যবস্থা এবং ধর্মের নামে। আর তুমি আপনি সত্যি সত্যি একজন সন্ত্রাসবাদী। আমি আপনাকে বাধা দেব। আপনারা মিডিয়ার কোনো অংশে কম না, এদের মতোই আপনারাও এই সমাজকে ধ্বংস করার জন্য সমানভাবে দায়ী। আর 1 মিনিট। ঠিক আছে, তাহলে আমাকে মারুন, তা না হলে সর্বসমক্ষে আমি জঘন্য হত্যাকাণ্ডের কথা ফাঁস করে যাব। আপনি প্রস্তুত? নিশ্চয়ই প্রস্তুত। হ্যান্ডস আপ। আবার ওই জানার কাছে যান তাড়াতাড়ি। আর 10 সেকেন্ড। 10, 9, 8, তাড়াতাড়ি যান। 6, 5, তাড়াতাড়ি। 3, 2, 1। যুদ্ধকালীন তৎপরতার মৃতদেহগুলোকে সরিয়ে নিয়ে গিয়ে রাস্তায় ঝড় ঢেলে চলে গেল। আচ্ছা, এত রাতে অ্যাম্বুলেন্সকে খবরটা কে দিল? ঠিক সেই ছেলেটির বেলায় যা ঘটেছিল, অসম্ভব মানসিক যন্ত্রণা আর ওই লম্বার অ্যাকোস্টিক মানে শব্দ বোমার
তো এই মঞ্চের উপরে দেখা যাচ্ছে 7 জন রয়েছে, কিন্তু আসলে 7 জনের কাজ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলো মানুষ। তাদেরকে একটু আজকে মঞ্চে কাছ থেকে না পেলে নিজের কাছে কিরকম যেন একটা অন্যায় বলে মনে হয়, কারণ ওরা সবসময় দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে সাহায্য করে গেছে। আমি অবশ্যই, যেটা না হলে নাটকটা করা যায় না, আলো না থাকলে আলোটা ছাড়া নাটক করা যায় না। আমি শুভায়ুকে ডাকছি। শুভায়ু অনেক পরিশ্রম করে এত ব্যস্ততার মধ্যে। আমি আরেকটা যে জিনিস লাগে সেটা হচ্ছে মঞ্চ। আমি দীপায়ন এবং অজন্তা তাদের একটা বিক্রি রয়েছে, বিক্রিটাকে সামলিয়ে এরা আমাদেরকে সবসময় হেল্প করে গেছে। নিজেদের ব্যস্ততা, রাত 12টা 1টা পর্যন্ত কাজ করেছে। এই নাটকটাকে সুন্দরভাবে সাজিয়েছে মিউজিক দিয়ে অরূপ। আমি অরূপকে অবশ্যই আমাদের এই নাটকের মঞ্চ ব্যবস্থাপনায় ছিল অনির্বাণ। আমি অনির্বাণকেও ডাকবো। আমাদের সুপার টাইটেল করে এবং আমাদের সমস্ত প্রোডাকশনটাকে রেগুলার সামলিয়েছে। একটু হাউস লাইটটা দিয়ে দিন না শুভায়ু, একটু হাউস লাইট প্লিজ, হাউস লাইট। ইয়া অ্যান্ড আমাদের সুপার টাইটেল এবং সমস্ত প্রযোজনাটাকে রোজ কবে কোথায় কি কখন কোথায় যাবে, কোথায় রিহার্সাল হবে ইত্যাদি ইত্যাদি সমস্তটাকে সামলিয়েছে সম্রাট। আমি সম্রাটকে এখানে ডাকবো। এছাড়া আর একটা রেগুলার আমাদের আগে থেকে আমাদের একটা রিহার্সাল জায়গাকে ব্যবস্থা করে রাখতো সৌভিককে আমি এখানে একবার এখানে ডাকবো। আমরা ডাকবো প্রতীককে এখানে। আমরা অবশ্যই চুমকিরও প্রচুর হেল্প পেয়েছি। আমি রোজ ওকে সামনাসামনি দেখিনি, একদিন দেখেছি, কিন্তু আমি সবসময় জানতাম যে পেছনে রয়েছে। আর একজনকে আমি ডাকবো যাকে না হলে না আমি এরা শ্বাসে জলে থাকতে পারতাম না এখানে। সে হচ্ছে লুনা। এরপরে যে মানুষটাকে না, লুনা একটু এসো। আর এই পরে যে মানুষটা প্রায় ছাতার মতন আমাদের মাথার উপরে ছিল, যাকে সব সময় আমি পেয়ে একটু বল পেতাম, তিনি হচ্ছেন আমাদের প্রবালদা। সব সময় আমাদের সঙ্গে আপনি সব জায়গায় নিউ জার্সিতে আমাদের সঙ্গে গেছেন, একদম রিহার্সালের আগে উপস্থিত, রিহার্সাল পুরোটা সামনে। এবং রোজ আমি আগে উনি কিছু বলবেন না, জিজ্ঞাসা করলে তবে বলবে। এরপরে যাদের পরিচয় না করালেই নয়, আমি অবশ্যই টিনা রয়েছে, শিউলি, অরিজিৎ, তারপরে রয়েছে দেবপ্রিয়া, তারপরে রয়েছে সংস্কৃতি। আর যাকে না পেলে এই প্রযোজনায় জমতো না, যে আমাকে ধরে নিয়ে এসেছে, পাকড়াও করে নিয়ে এসেছে, সে হচ্ছে অপু। আমরা যারা, আমি খুব কষ্ট নিয়ে বলছি, আমরা যারা কলকাতাতে অভিনয় করি, ভারতবর্ষে অভিনয় করি, আমরা খুব খারাপ সময়ের ভেতর দিয়ে একটা যাচ্ছি। অর্থনৈতিকভাবে আমাদের নানান রকমের ডামাডোলে, আপনারা সেটা কিছুটা জানেন, কিছুটা জানেন না। কিন্তু এইখানে আমি বিগত বেশ কয়েক বছর ধরে এই ইউএসএ আমার একটা সেকেন্ড মাদার ল্যান্ড হয়ে গেছে। আমি ইউএসএর কাছে, ইউএসএর মানুষজন, বিশেষ করে বাঙালি মানুষজনের কাছে আমি ভীষণভাবে ঋণী, যে আমি নিজে যেটুকুনি পারি আপনাদের সঙ্গে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে নেওয়ার সুযোগ আপনারা আমাকে করে দেন। কিন্তু আমি আপনাদের এইটুকুনি বলছি যে আপনারা প্লিজ আরেকটু থিয়েটারটার পাশে থাকুন, তাতে এরা যে এই এত ব্যস্ততার মধ্যে কিভাবে এইখানে থিয়েটারটা করছে, আমরা ওইখানে পেরে উঠছি না, অথচ এখানে এত ব্যস্ততা সকাল থেকে রাত পর্যন্ত। আপনারা আমার বলার কোনো ভাষা থাকে না, আপনারা সবাই ভালো মতন জানেন, আমার চেয়ে অনেক বেশি করে আপনারা দায়গত দিয়ে এটাকে বুঝে যাচ্ছেন। কিন্তু তার ভেতরেও এরা এইভাবে দিনের পর দিন থিয়েটারটা করে যাচ্ছে। গত 19 দিনে
আমরা গত স্যাটারডেতে নিউ জার্সিতে ফার্স্ট এই নাটকটা শো করেছি, অভিনয় করেছি। আমরা মাত্র 19টা, আমি আসার পরে 19টা রিহার্সাল হয়েছে। 19টা রিহার্সালতে এই নাটক করা, আমি এদের কাছে প্রণাম জানাই। এখানে টিনা, দেবপ্রিয়া এবং সংস্কৃতি, এরাই জীবনে প্রথম অভিনয় করলো। আমি এদের কাছে আর একটা জিনিস, আপনারা বারবার আমাদের পাশে থাকুন, এদের পাশে থাকুন, তাহলে আরো 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 থিয়েটারটাকে এগিয়ে নিয়ে যাবে। আর যে মানুষটাকে না বললেই নয়, আজকে আমাদের সঙ্গে রয়েছে, সে হচ্ছে আমাদের দীপন দা। পরে নাটকের জন্য ব্যস্ত আছে, সেই জন্য দীপন দা আসতে পারলেন না। আপনারা সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। না, তুমি নির্মল করো, মঙ্গল করে।